দুজনে গঙ্গায় স্নান করলাম, মন্দিরে পুজো দিলাম, সন্ধ্যারতি দেখলাম, আবার প্রদীপ ভাসালাম। তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে। নমস্কার বন্ধুরা, শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিঠু আবার চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে। আমরা যখন স্বপ্ন দেখি তখন তাতে কোনো শর্ত থাকে না, যা থাকে তা হলো শুধুই কল্পনা। নিজেকে নিয়ে কিংবা অন্য কাউকে নিয়ে সুন্দর একটা জগৎ, যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুশ্চিন্তা নেই, সেই সুন্দর স্বপ্নে আমরা বাস করি। সেখানে বসবাস করা প্রতিটি মানুষ আমাদের খুব কাছের, পছন্দের। তাদের সাথে সম্পর্কগুলোও খুব সুন্দর। সেখানে কোনো হিংসা নেই, বেদনা নেই, থাকে না কোনো অভাব অনটন। সেই স্বপ্নের কিন্তু কোনো নাম নেই, বাস্তবের সাথে যার কোনো মিলই নেই। আমরা বরং গল্পটা শুনেই নিই, কি বলেন? সুচিত্রা ভট্টাচার্যের লেখা প্রতিমা দর্শন, এরকমই একটি গল্প। ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুর বেলায়। কলিং বেলের তীক্ষ্ণ চিৎকারে তন্দ্রার দফা রফা। এই অসময়ে কে এলো রে বাবা? সুরভি তো রুটি রুটি করতে আসে 5টা নাগাদ, এখন তো সবে 3:15। ঝিমঝিম চোখে দরজা খুলেছি। কোলাপসেবল গেটের ওপরে এক মহিলা, বয়স্কা, প্রায় বৃদ্ধাই বলা যায়, বছর 60 তো হবেই। রোগা সোগা ছোটখাটো চেহারা, পরনে তাঁতের শাড়ি, চোখে গোলাপি সেলুলয়েড ফ্রেমের চশমা, সিঁথিতে ডগডগে সিঁদুর, সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁধে। বেচতে এসেছে কিছু, নাকি সাহায্য প্রার্থী? স্বামীর অসুখ কিংবা মেয়ের বিয়ে? বেজার গলায় জিজ্ঞাসা করলাম, কি চাই? হাত জোড় করে নমস্কার করল মহিলা। আগে আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী, আমাকে মিতালিদি পাঠিয়েছেন। কি ব্যাপারে বলুন তো? আপনি নাকি মেসেজ করার লোক খুঁজছেন? ও ও হ্যাঁ হ্যাঁ, মিতালিকে তো বলেছিলাম বটে। হিস্টেরেক্টমের পর থেকে শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে। উপসর্গও দেখা দিয়েছে নানান রকম, গা হাত পা ব্যথা, জয়েন্ট পেন, কোমরে যন্ত্রণা। তাই একটা ম্যাসিওরের সন্ধানে ছিলাম। নিয়মিত ম্যাসাজ করালে যদি একটু আরাম হয়। মিতালি বেছে বেছে এই বুড়িটাকে পাঠালো। ভুরু কুঁচকে বললাম, কে করবে ম্যাসাজ? আপনি? হ্যাঁ দিদি, আমি তো এই কাজই করি। পারবেন? দেখুন না করিয়ে, আমার হাতে খুব সুনাম আছে। একবার যারা করেছে তারা আর আমায় ছাড়তেই চায় না। এমন একটা প্রতীতি জন্মালো না। তবে মিতালি পাঠিয়েছে, ফেরানো তো যায় না। ভদ্রতা করে গেট খুলে দিলাম, বললাম, আসুন। বেশ সপ্রতিভ ভঙ্গিতেই ভেতরে ঢুকলো মহিলা। সোফায় নয়, বেডে টুলটায় বসেছে। পেশাদারি স্বরে জিজ্ঞেস করলো, কি দিয়ে করবেন? পাউডার না তেল? ম্যাসাজের আমি কি বা বুঝি। বললাম, কোনটা দিয়ে করলে ভালো হয়? সেটা তো আপনার উপর। যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট, কিন্তু ওই ব্যথা বেদনা থাকলে তো তেলেই উপকার বেশি। ওই তেলটা শরীরের ভেতরে চলে যায় তো চামড়াও মোলায়েম থাকে। তাহলে তেলই করুন।
কোমরটা আমায় খুব ভোগাচ্ছে। শুধু কোমর করাবেন? না না, গোটা বডি। কোমর ছাড়া আর কোথায় কোথায় ব্যথা আছে? গাঁটে গাঁটে, সর্বাঙ্গে। দেহেও তো দেখছি চর্বিও জমিয়েছেন বেশ। চশমার ফাঁক দিয়ে একটুক্ষণ আমায় নিরীক্ষণ করলো প্রতিমা। প্রশ্ন করলো, ওই অস্টিওআর্থ্রাইটিস আছে? স্পন্ডিলাইটিস? মজা লাগলো। ভুলভাল উচ্চারণ করলেও অসুখগুলোর নাম জানে তো। পাল্টা প্রশ্ন হানলাম, কদিন ধরে করছেন এইসব ম্যাসাজ ট্যাসাজ? তা দিদি, ওই হলো গিয়ে প্রায় 15-16 বছর। ব্যাগটাকে কাঁধ থেকে কোলে নিল প্রতিমা। ডাক্তার অনিল শিকদারের নাম শুনেছেন? এই পণ্ডিতিয়ায় যার ফিজিওথেরাপির চেম্বার ছিল, উনি আমায় সহস্তে শিখিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ দিদি। ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা। এই দেখুন, ইনি আমার গুরু, আমার ভগবান। এর দয়াতেই তো আপনাদের উপকারে লাগতে পারছি। পাসপোর্ট সাইজের ফটোখানা হাতে নিয়ে দেখছিলাম। টাক মাথা, গোলগাল মুখ, এক মধ্যবয়সের ছবি, গলায় টাই। পুরনো ফটোগ্রাফে তেল তেল মেখে আরো যেন হলদেটে মেরে গেছে। ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা। যথাস্থানে রেখে দিয়ে বলল, তিনি তো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সত্যি দেবতা। যতদিন স্যার বেঁচে ছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে। কারোর কাছ থেকে 100 নিতাম, কারোর কাছ থেকে 200, কেউ দিতে প্রতিবাদ করতো না। তা বিধাতা ঠাকুর তো আর ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না, তাই হয়তো কাছে টেনে নিলেন। দিব্যি সুস্থ মানুষ চিম্বা থেকে বাড়ি গেল, তারই কিনা রাত্রে সেরিব্বাল। ডাক্তারকে ফোন করারও সুযোগ দেয়নি, সঙ্গে সঙ্গে শেষ। কি বলবো দিদি, সে কথা ভাবলে আমার সর্বনাশ। এখন এই গুরু কীর্তন চলবে নাকি? থামালাম তাড়াতাড়ি, বললাম, চলুন শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ চলুন। আপনার তেল আছে তো? আছে। আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা। ইঞ্জিনিয়ারিং এর প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবনন্তপুরম গিয়েছিল বুল্টু। সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্যে, মালিশের। সেলটা পর্যন্ত খোলা হয়নি। বোতলটা বের করে দিলাম প্রতিমাকে। উৎকট গন্ধ, তবে শোঁকার ধরন দেখে মনে হলো বেশ পছন্দই হয়েছে প্রতিমার। আমাকে শুতে বলে ভ্যানিটি ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিটচিটের নাইলনের শাড়ি বার করলো একখানা। তাঁত শাড়ি খুলে সযত্নে পাট করে পরে নিল নাইলন শাড়ি। শুরু হলো কাজ। না, মহিলা মালিশটা ভালোই জানে। অনর্থক চাপ দিচ্ছে না, দলাই মালাইও করছে না। স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে ধরে চমৎকার টান দিচ্ছে। নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে ঘণ্টাখানেকের মধ্যে সত্যিই ঝরঝরে হয়ে গেল শরীর। ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়েই মালিশ করাবো নিয়মিত, সপ্তাহে অন্তত 3 দিন। মাসখানেকের মধ্যেই হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশের। গা কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দিব্যি ঝরঝরে লাগে সারাদিন। পেটে হাত বুলিয়ে মনে হয় মেয়েও যেন ঝরছে খানিকটা। ফ্ল্যাট বাড়ির 1 তলা 3 তলা করতে এখন আর অসুবিধে হয় না তেমন, হাঁপাই না আগের মতন। প্রতিমা আমায় কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, সেগুলোও করছি রোজ। প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা, বড্ড বেশি কথা বলে প্রতিমা। বকে বকে কানের পোকা বের করে দেয়। একদিকে আঙুল চলছে, অন্যদিকে মুখ। বুঝলে দিদি, এই গোবিন্দের বাপে না খুব বড় কারবার ছিল, ধূপকাঠির। কারখানা তো বড় নয়, তবে লোক খাটতো। চন্দন, মোগরা, গোলাপ
কত গন্ধের ধূপ যে বানাতো গোবিন্দর বাপ, শহরে বেচতো না, বলতো শহরের জন্য তো বড় বড় কোম্পানি আছে, আমি সুবাস বিলোবো ওই গাঁয়ে গঞ্জে। তা সে ধূপ চলতো বটে, বললে তুমি বিশ্বাস করবে না গো দিদি, কোষ কোষ মাল উঠে যেত। মহাজন এসে ওই হাপি টিস করে দাঁড়িয়ে থাকতো দোষ গোড়ায়। তখন আমার গায়ে গয়না উঠেছে, দামি দামি শাড়ি হয়েছে। সারা অঙ্গের মালিশের সুখ নিতে নিতে আমি হয়তো একটা বেফাঁস প্রশ্ন করে বসলাম, তা সে ব্যবসার হাল খারাপ হলো কেন? ব্যাস, সঙ্গে সঙ্গে কথা লুফে নিয়েছে প্রতিমা। কপাল গো দিদি, কপাল। যে মহাজনদের পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী, তারাই টকাতে শুরু করে দিল ওই ভালো মানুষটারে। মাল নিয়ে টাকা দেয় না, পয়সা দেয় না, শুদ্ধ ঘোরায়। সেও সাদা মনের মানুষ, ওই গিয়ে জোরাজুরি করতে পারে না। দেখতে দেখতে তরণী ডুবলো। তারপর মরার ওপর কাঁড়ার ঘা দিল এক কর্মচারী। গোবিন্দর বাপ তাকে ছেলের মতো দেখতো, সেই কিনা পেটি পেটি মাল চুরি করে হাওয়া। মানুষটার মনের অবস্থা যে তখন কি! শোকে তাপে রোগে পড়ে গেল, 6 মাস বিছানায় শয্যাশায়ী। এদিকে ঘরে তখন আমার 3 কচি ছেলে। গোবিন্দর তখনও গোপের রেখা ওঠেনি। তাদের মুখে অন্ন জোগাতে আমাকেই তখন নামতে হলো ওই আয়ার কাজে। ফিটকি লজ্জা ঘেন্না মানবে বলো তো দিদি? অর্থোপেডিক হসপিটালে চাকরি নিলাম, দিনের পর দিন নাইট ডিউটি। বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতের গুমুদ ঘাঁটছি, তাদের সেবা করছি। ঘরে ফিরলে গোবিন্দর বাপ তো হাও মাও কান্না জুড়ত। তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পারি না মনি। হ্যাঁ গো দিদি, সে আমায় মনি বলে ডাকে। আমার ডাক নাম তো বুঝি, ও নাম তার পছন্দ নয়। তা আমি তখন বলেছি, মন খারাপ করো না গো, জীবনে তো জোয়ার ভাটা আছেই। জোয়ারে টাকা এসেছিল, মাটির টানে চলে গেছে, কিন্তু তলার মাটিটুকু তো আছে। আর তোমার সেই মাটি তো আমি, নয় কি? আত্মীয় বন্ধুরা পাশে নেই বলে দুঃখ করো না গো। জানলা খোলা পেলে সুখের পাখিরা সব উড়ে যায়। ঠিক বলিনি বলো দিদি? আমার মতামতের অবশ্য ধার ধারে না প্রতিমা ঠাকুরন। মালাই চাকিতে কায়দা করে হাত ঘোরাতে ঘোরাতে বলে চলে, গোবিন্দের বাপের ধারটা কিন্তু একদমই আলাদা গো দিদি। অন্য মানুষ হলে অত বড় ব্যায়াম ওর পর তো আর মাথা তুলে দাঁড়াতেই পারতো না। সে কিন্তু দেখিয়ে দিল। শরীরে একটু বল ফিরে পেতেই তার কর্য করে করলো একটা রোলের দোকান। ময়েম দিয়ে কি সুন্দর পরোটা বানাতো গো। আমার স্বামীর হাতে শিক কাবাব যে খেয়েছে সে মৃত্যু অবধি ভুলবে না। কোত্থেকে যে শিখে ফেলল সব। ভালো জিনিসের তো মান নেই। কটা মাস যেতে না যেতেই জমে গেল দোকান। খদ্দেররা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে। কিন্তু ওই যে বললাম, কপাল। সাদা মনের মানুষের পায়ে পায়ে বিপদ। পাশে রুলির দোকান গালা ফিল পড়ার উপক্রম হয়েছিল, সেই লোকটা পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করে দিল গো। কয়েকটাই মধু মাতালকে লেলিয়ে দিল একদিন। তারা হল্লা গোল্লা করে ভেঙে দিয়ে গেল গোবিন্দর বাপের দোকান। আবার নৌকা ডুবি। তাতেও মানুষটা নুয়ে পড়েনি গো। এখন পুরি তরকারি বানিয়ে এক ফ্ল্যাট বাড়ির সামনে বসে বেড়াচ্ছে, খুব বিক্রি। বাবুরা সব চেটে পুটে খায়। ও অবশ্যই খুব একটা মাল বানায় না গো, ওই এক ডেকচি সবজি, 80-100টা পুরি, ব্যাস। বলে এতেই তো আমাদের বেশ চলে যাচ্ছে।
লাভ বাড়িয়ে ফের কেন মানুষের বুকে হিংসে ডেকে আনি মনি? শুনছো গো ও দিদি, নাকি ঘুমিয়ে পড়লে? মাথা খারাপ? ওই ধারাবাহিক কাহিনীর স্রোতে ঘুমনোর জো আছে? তার উপর সে কাহিনী যদি হয় গোবিন্দর বাপের মতো এক লড়াকু মানুষের, যে কখনো হারতেই শেখেনি। শুধু স্বামী নয়, পরিবারের অন্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা। ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিহ্বল হয়ে পড়ে আবেগে। কি বলবো গো দিদি, জননী হয়ে বড় মুখ করে তো বলতে নেই। আমার 3 ছেলে মা মা করে আকু পাকু করে সারাক্ষণ। এখনো জানো তো, ওই গোবিন্দের লেখাপড়ায় খুব মাথা ছিল, ইচ্ছে করলেই 3-4টে পাস দিতে পারত। শুধু মায়ের কাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায়। বলল, ABCD অ ক খ তো শিখে গেছি মা, যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি, তার বেশি দিগ্গজ হয়ে আমার কি হবে? তার চেয়ে 2টো রোজগার করে যদি তোমার হাতে দিতে পারি। 15 পুরোতে না পুরোতেই ছেলে আমার নামলো পাঁপড়ের ব্যবসায়। বড়বাজার থেকে কাঁচা পাঁপড় কিনে এনে বালিগঞ্জ স্টেশনে বসে বাজতো আর বেচতো। রমরমিয়ে চলতো গো দিদি। ওই বয়সে দিনে 20 টাকা 30 টাকা করে কামাতো রোজ। তা সেই ব্যবসা অবশ্যই চালালো না শেষ পর্যন্ত। বাবারা হাল দেখে দেখে হৃদয়ে ঘেন্না ধরে গেছিল। বলতো, ব্যবসা নাকি আমাদের চক্রবর্তী বংশের কপালে নেই। তার চেয়ে পুরুতগিরি লাইনটাই ধরি না কেন মা? নিজের কাকা বেহালায় পুরুতগিরি করে, তার সঙ্গে লেগে থেকে শিখে নিল পুজো আচ্চার কাজ। বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন তো আছেই, এছাড়া দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শনি, সত্যনারায়ণ, কিছু না কিছু তো লেগেই থাকে 12 মাসে। চালটা ফলটা মিষ্টিটাও নিত্যদিন আসে ঘরে। এই তো তো গত শ্রাবণের আগের শ্রাবণে বিয়ে দিলাম ছেলের, ব্যানার্জি ঘরের মেয়ে। আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা, তাই বেঁচে বেঁচে শান্ডিল মেয়ে আনলাম। ঠকিনি গো দিদি, বউ আমার মতোই কাটিয়ে। এই যে আমি বেরিয়ে এসেছি কাজে, বউ আমার রেঁধে বেড়ে তালা সাজিয়ে বসে থাকবে। গেলেই বলবে, মা মা গো, তুমি আগে 4টি মুখে দাও মা, তারপর অন্য কথা। গোবিন্দর ভাত তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান। বলে, ভালো ছেলে গব্বেই আসে মনি, ভালো বউ আসে ভাগ্যে। দেওর দুটোকেও বৌমা একেবারে জাদু করে রেখেছে। আমার গোপাল নিতাই মাকে যদি 16 আনা মানে, তো বৌদিকে 8 আনা, না না 12 আনা। এরপর গোপাল নিতাইয়ের উপাখ্যান বিস্তারিত হতে থাকে ক্রমশ। গোপাল মায়ের ভক্ত, এত ধাড়ি ছেলে এখনো কেমন মায়ের কোল ঘেঁষে বসে। পেজবোর্ড কারখানার ম্যানেজারি করছে গোপাল। মাইনে পেয়ে পাই পয়সা পর্যন্ত গুনে গেঁথে তুলে দেয় প্রতিমার হাতে। যে কটা টাকা হাত খরচা দেয় মা, ছেলে তাতেই খুশি। জানে তো কি জন্য মা টাকা সরিয়ে রাখছে। বিয়ে দিতে হবে ছেলের, 1 ফালি জমি কিনতে হবে। আর মেজর টাকায় যদি জমি হয়, তাহলে ছোট দেবে বাড়ি তোলার খরচ। ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনেছে নিতাই। গাড়ি খাটিয়ে সেও এখন রোজগার পাতি মন্দ করছে না। 3 ছেলেই রোজ কোরাসে বায়না ধরে, আমাদের মানুষ করতে গিয়ে তুমি তো অনেক মুখের রক্ত তুললে মা, এবার চেরো। বুড়ো বয়সে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে এটুকুন সুখ করো। কিন্তু চাইলে কি প্রতিমা তা করতে পারে? আর তার গুরুজি মরার আগে পই পই করে বলে গেছে, যতদিন না গতরে জং ধরে, শেখা বিদ্যেটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করো প্রতিমা, যেন তাহলেই তোমার অক্ষয় স্বর্গ বাঁধা। প্রথম প্রথম প্রতিমার জীবনচরিত শুনতে মজাই লাগতো আমার, কিন্তু এক কথা কাহাতক ভালো লাগে,
তবুও প্রতিমা শোনাবেই। নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা, অনেকটা ওই ম্যাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো। এর মধ্যে বুলটু এলো হস্টেল থেকে। সেমেস্টার পরীক্ষা হয়ে গেছে, ছুটি মিলেছে দিন চারেকের। দুপুরে প্রতিমা দর্শন করেই সে আমার পেছনে লেগে গেল। কি মা, শেষে একটা কেঠো বুড়িকে দিয়ে বডি ম্যাসাজ করাচ্ছ? ভাস্কর ছেলেকে আরো উস্কে দিল। ওই বুড়ি তোর মাকে তো মেসমারাজ করে রেখেছে রে। তাই নাকি? তাহলে আর বলছি কি, মালিশের সঙ্গে বুড়ি ফ্রিতে একটা মেগা সিরিয়ালও দিচ্ছে। শুধু মেগা নয়, বলো মেগার মেগা। আমিও হেসে ফেললাম। মেগাতেও গল্প অত আটকে থাকে না, এক আধটা অন্তত বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ হঠাৎ। কিন্তু প্রতিমা দেবীর স্টোরির নো নড়নচড়ন। নিজের স্বামী, নিজের ছেলে, নিজের ঘর সংসারের পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফ্ল্যাশব্যাক আছে। চার্জ কত নিচ্ছে? বলটু চোখ নাচালো। প্রথম 1-2 দিন 70 করে দিয়েছিলাম, এখন পার সেটিং 60। সবই ঠিক আছে, শুধু বুড়ি যদি একটু বক বকটা কম করতো। না শুনলেই তো পারো, কানে তুলো গুঁজে দেখো। বাহ, বুদ্ধিটা তো মন্দ নয়। কানে তুলো দিয়ে দিব্যি তো ঘন্টাখানে ঘুমিয়ে নিতে পারি। বুড়িও রেকর্ড চালু রাখুক, আমিও স্বস্তি পাই। পুজোতে দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলাম আমরা পাহাড়ে, দার্জিলিং, গ্যাংটক, পেলিং। প্রতিমারও ছুটি ছিল কদিন। লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের। কালী পুজো পেরিয়ে গেল, ভাই ফোঁটা গেল, তবুও তার দর্শন নেই। একটু ভাবনাতেই পড়ে গেলাম। অসুখ বিসুখও করলো নাকি? বুড়ি তো কামাই করে না বড় একটা। এবছর পুজো দেরিতে ছিল, ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প, চামড়াতেও টান ধরছে, শরীরেও একটা ম্যাজ ম্যাজ ভাব। এই সময় ডুব মারল প্রতিমা। আরো 2-1 দিন দেখিয়ে মিতালিকে ফোন করলাম। এই, কি হয়েছে রে বুড়ির? আমার বাড়িতে আসছে না যে বড়? মিতালিকেও খানিক ভাবিত মনে হলো। জানি না রে, এখানেও তো দেখা নেই। খোঁজ নিয়েছিস? ওই কাকে দিয়ে খোঁজ নেব? ওকে তো জুটিয়ে দিয়েছিলাম আর রান্নার মেয়েটা, সে তো পুজোর শাড়ি নিয়েই ঢা। মহা ফ্যাসাদ হলো। বুড়ি যেন কসবার কোথায় থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওই রথতলায়, তোর বাড়ির কাছেই। ওই সুদক্ষিণা নামে একটা হাউজিং কমপ্লেক্স আছে, তার পেছনটায়। খুঁজতে যাবি নাকি ওকে? ভাবছি, দেখি আর 2-1 দিন। খোঁজ পেলে আমায় একটা রিং করিস, বলিস আমিও কিন্তু ওর ওপর খুব চটে আছি। এরকম করলে ভবিষ্যৎ আর কোনো নতুন প্ল্যান দেব না। 2-3 দিন নয়, আরো একটা সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার। টিকিটের দেখা নেই। খানিকটা দোনামোনা করে বেরিয়ে পড়লাম এক বিকেলে। রিক্সা নিয়ে রথতলা। সুদক্ষিণা চেনাই ছিল, খুঁজে খুঁজে পার করে ফেলেছে প্রতিমা দেবীর ডেরা। মালিশের কাজ করে বলেই বোধহয় পাড়ার লোক চেনে প্রতিমাকে, দেখিয়ে দিল এক কথায়। 12 ঘর, এক উঠোনের বাড়ি, টানা লম্বা বারান্দায় সার সার ঘর, মাথায় কালচে টিনের চাল। দেয়াল টেয়ালগুলো মোটেই পদের নয়, সর্বাঙ্গে কেমন একটা বস্তি বস্তি ভাব। এক বাল বাচ্চা খেলছে উঠোনে, জোর ক্যালোর ব্যালোর চলছে। বারান্দাতেও বিচ্ছিরি হল্লাগুল্লা। এক মাঝবয়সী মহিলা অশ্লীলতম ভাষায় গাল পাড়ছে কোনো এক অদৃশ্য প্রতিপক্ষকে। চুরির জিনিস সব আছে ভাই, চরে লাইনি ভাই, পটল বুঝে ছুরি, ওরা ছুরি। তাকে ঘিরে মজা দেখছে জনা 5-7 মেয়ে বউ। থতমত খেয়ে গেলাম।
এমন একটা পরিবেশে থাকে প্রতিমা? কথাবার্তা শুনে তো অন্য রকমটাই মনে হয়েছিল। আমায় উঠোনে দেখে চিৎকার থমকেছে হঠাৎ। খিস্তির ফোয়ারা ছোটাটা মধ্যবয়সী বউটাই এগিয়ে এলো। আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, প্রতিমা প্রতিমা চক্রবর্তী এখানে থাকে? প্রতিমা? ওই মালিশ দিদি? সে তো এখন নেই, হাসপাতালে আছে। কেন, কি হয়েছে তার? ওর আবার কি হবে, মরতে বসেছে তোর বেয়াক্কেলে বর, আর ওই লোকের জন্য মালিশ দিদি হাসপাতালে হতে দিয়ে আছে। ও মা, সে কি? প্রতিমা দেবীর স্বামী বুঝি খুব অসুস্থ? না না, ডেকে আনা অসুখ, মদ খেয়ে লিভার একেবারে ঝাঁঝরা করে ফেলেছে গা। পুজোর সময় থেকেই বাড়াবাড়ি চলছিল, তাও ঘরে রেখেই চিকিৎসা করছিল মালিশ দিদি। গতিক সুবিধের নয় দেখে কালী পুজোর আগের দিনই হাসপাতালে ভর্তি করলো। না, এখন জমে মানুষের টানাটানি চলছে। আমি হতবাক। আরো কয়েকটা বউ ঘিরে ফেলেছে আমাকে, নানান বয়সের। ঘুরে ঘুরে দেখছি তাদের। অল্প বয়সী একটি বউ বলে উঠল, ঠিক হয়েছে, বুড়ো শাস্তি হওয়াই ভালো হয়েছে। বামুন হয়ে চালালের মতো চুল্লু গিলবে, দমে সইবে কেন? বুড়ো এখন ভালোই ভালো মরলে হয়, মাসি ওই মরা কেকোর হাত থেকে বাঁচে। এই বয়সেও এক গলা গিলে এসে কি মারটাই না মারে প্রতিমাকে। বউ সারা জীবন খেটে খুটে এনে খাওয়ালে, আর উনি তারই বুকে বসে ফুর্তি করে গেলেন। অস্ফুটে বললাম, উনি কি সব করতেন না? কি সব ওই পুরি টুরি বেচতেন? ঘোড়ার মাথা, ঘুগনি বেচত, ঘুগনি। তা ওই মাসি কাজে বেরোনোর আগে বানিয়ে দিয়ে যেত, আর হাঁড়ি ভর্তি ঘুগনির টাকা উনি কিনা চুল্লুর থেকে উপর করে আসতেন। পজির পঝাড়ার কাকে বলে গা? যা বলেছিস, সারাটা জীবন প্রতিমা দিদিকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে খাক করে দিলে গালবটা। ধূপের কারখানায়, ওই ধূপের কারখানায় লেবার খাটতো, চুরি করে ধরা পড়ে গেল চাকরিটা। প্রতিমা দিদি ধরে করে হালতুর মোড়ে একটা মোগলাইয়ের দোকানে কাজ জুটিয়ে দিল। চুল্লু গিলে নিজের মালিকের দোকানে ভাঙচুর করলো শয়তানটা। ভাগ্যিস ভাগ্যিস প্রতিমা দিদি মালিশটা জানতো, তাই তাই পুরো জীবনে তরে গেল। আরে মালিশের কাজ তো হালে শিখেছে প্রতিমা দিদি, ওই ওই 10-15 বছর হবে। আগে আগে তো আয়ার কাজে কি খাটনিটাই না খাটতো দিদি, দেখেছি তো। দিনের পর দিন ডবল ডিউটি করেছে, রাতের পর রাত বাড়ি ফিরতে পারেনি, ধুকছে। তা হবে না ঘরের অতগুলো পানির মুখে একা অন্ন জোগানো? তা 3টে ছেলেও তো কম বেইমান নয়। মা যে অত কষ্ট করে বড় করলে, তার মুখেও কেমন লাথি মেরে দিল। ডানা গজাতে না গজাতেই যে যার মতন বাবুরা উঠছে। কি কাণ্ড! এদের কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝছি না আমি। মস্তিষ্কে গেঁথে যাওয়া ছবিটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভ্যাপা চাকা খাওয়া মুখে বললাম, ছেলেরা মায়ের সঙ্গে থাকে না? ধুর, যত সব কুলাঙ্গার। মা স্কুলে ভর্তি করে দিল, আর যে যার মতো পড়া ফাঁকি দিয়ে রাস্তায় খেলে বেড়াচ্ছে। আর ওই গোবিন্দটা, ও তো মায়ের আঁচল থেকে পয়সা মেরে সিনেমা হলে লাইন লাগাতো। আমার ন্যাড়ার বাবা কতদিন সচক্ষে দেখেছে। শেষে মা শিব মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে পাঠিয়ে পুরুতগিরি শিখিয়েছে। আর ওই বড়টা হচ্ছে সবচেয়ে বজ্জাত, হরামি। ভাব করে এমন একখানা বউ আনলে উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ি গালে ঠোনা মারে। খেতে দিয়েও ভাতের থালা মুখের সামনেকে তুলে নিয়ে যেত গা। আমরা আমরা আশেপাশে না থাকলে ওই বউয়ের হাতেও পিটন খাওয়া কপালে লেখা ছিল প্রতিমাদির। গোবিন্দ বউ নিয়ে ভেন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে। স্বামীর হাতের মার তবুও সহ্য হয়, কিন্তু বলো দেখি ছেলের বউ যদি।
আর বলে বলো বাকি দুটো কি এমন দেবতা দিদি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ পাতা খেয়ে পড়ে থাকে তো 60টা খেলে পয়সা ওরা। দেখো না, দেখো গিয়ে গোপালের বাক্স কারখানার চাকরিটা আবার গেল বলে। কোন মালিক পয়সা দিয়ে পাতা ঘর পুষবে বলো দেখিনি? তবে ছোটটার একটু মায়া দয়া আছে মনে, গ্যাস কি চালিয়ে যা পায় তার থেকে 2-4 পয়সা মাকে ঠেকায়, তার চেয়ে 5 গুণ বেশি বার করে নেয় গা। এই তো সেদিন বাপের অসুখের মার কি জেরবার দশা, তার মধ্যে টাকা চেয়ে পায়নি বলে মার হাত মুছড়ে দিল নেতাই। ভাবো কি পাষণ্ড ছেলে। না, এবার ভোঁ ভোঁ করতে শুরু করেছে কান মাথা। কখন যে সরে এসেছি জটলা থেকে, রিকশায় উঠে বসেছি, ফিরে এসেছি বাড়ি, নিজেও যেন জানি না। ঘোর ঘোর লাগছিল। কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা, কেমন চমৎকার গুছিয়ে একই মিথ্যে বলে যেতে পারে দিনের পর দিন। দৈন্য ঢাকতে চায়, লুকিয়ে রাখতে চায় নিজের অসহায়তা, কিন্তু কেন? সত্যি বললেই তো বরং মায়া বেশি বাড়ে মানুষের। আশ্চর্য মহিলা তো। প্রতিমা এলো প্রায় মাস 1.5 পর। শীতের দুপুরে দিব্যি কম্বলে ঢুকেছিলাম। কলিং বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান। প্রতিমাকে দেখেই ছ্যাঁত করে উঠেছে বুকটা। আরো শীর্ণ হয়ে গেছে প্রতিমা, আরো বুড়িয়েছে। তবে সে কারণেই নয়, সাদা খোলের শাড়ি পরে আছে প্রতিমা, সিঁথিতে ডকডকে সিঁদুরটাও নেই। কিছু বলার আগে প্রতিমার স্বর বেজে উঠল। ঠোঁটে এক চিলটে ম্লান হাসি ফুটিয়ে বলল, উনি হঠাৎ চলে গেলেন গো দিদি। মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই নাকি? হ্যাঁ গো দিদি। ঘরে ঢুকে বেঁটে টুলটায় বসলো প্রতিমা। ছোট্ট শ্বাস ফেলে বলল, পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে কখনো তো কোনো তীর্থে যায়নি মনি, চলো দুজনে একবার ওই কেদার বদ্রি ঘুরে আসি। ছেলেরাও বলল, যাও না মা, তুমি তো চিরকাল ঘরেই বন্দি হয়ে রইলে, সচক্ষে একবার বরফে ঢাকা পাহাড় দেখে এসো। ফির বলে ফেললাম, তারপর? ওই সকলের পীড়াপিড়িতে না করতে পারলাম না। বৌমা নিজে রাতে বাক্স ব্যাটরা গুছিয়ে দিল, খাবার ভরে দিল টিফিন ক্যারিয়ারে। আমরা উড়ে চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে। সে যে কত দূর, রাস্তা যেন আর পুরোয় না। পথের দুধারে কি শোভা, পাহাড়, জঙ্গল, নদী, নয়ন যেন জড়িয়ে গেল। তা হরিদ্বারে পৌঁছেও দিব্যি ছিল গোবিন্দর বাপ। দুজনে গঙ্গায় স্নান করলাম, মন্দিরে পুজো দিলাম, সন্ধ্যারতি দেখলাম, আবার প্রদীপ ভাসালাম। তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে। চারদিক পাহাড়, বরফ আর বরফ। মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি। যেতে যেতে কি যেন একটা জায়গার নাম, হ্যাঁ দেবপ্রয়াগ, কি যেন একটা নদী আছে সেখানে। হ্যাঁ অলকানন্দা নদী, স্বর্গের নদী। শীতল ধারার পাশে দুজনে মুখোমুখি বসেছি। হঠাৎ
বুকে ব্যথা উঠল গোবিন্দর পাপে। একবার শুধু আহ করলে পরক্ষণে আমার কলি মাথা রেখে শেষ। পুণ্যবান মানুষ তো, যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না। ওই অলকানন্দার বাড়ি ওনাকে। ছেলেরা তো ফেরার পর থেকে হাও মাও করে কাঁদছে। আমি কত করে বলছি, ওরে তোদের বাবার বড় সাধ ছিল, দেবস্থানে দেহ রাখবে। এইভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি? আমার আর স্বর ফুটছিল না। কিসের যেন ডেলা আটকে গেছে গলায়। মিথ্যে নয়, মিথ্যে নয়, মোটেই অভিনয় করছে না প্রতিমা। করে উনি কোনোদিন। শব্দ মুক্তই স্বপ্নের মালা গাঁথছে প্রতিমা। হ্যাঁ, স্বপ্ন, যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন। কেমন লাগলো গল্পটা? আপনার বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আজকে আমার সঙ্গে আরও একজন যার গলা আপনারা শুনতে পেলেন, সে আমার বন্ধু রিনা বেরা। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিঠু। শুনতে থাকুন শ্রবণ সঙ্গী, আপনার কানের আরাম।